সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য, সব পক্ষকে এক থাকার পরামর্শ। সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। রাজনৈতিক অ্যাফিলিয়েশন যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। আসামিকে জিজ্ঞাসাবাদে কাজের কক্ষে রাখা সহ 110 সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের, অজ্ঞাতনামা আসামি দেয়া অপচর্চা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ, আলোচনা শেষে দ্রুত সরকারকে তারিখ জানানোর আহ্বান বৈষম্য বিরোধীদের। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লামেশনে রাখতে হবে। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হামাস ইসরায়েল, 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা ট্রি। নদীর বুকে এখন বিস্তীর্ণ ফসলের মাঠ, মৌসুমী শস্যে ভরে গেছে নদীর পেট, তাই নদীর জৌলস এখন কেবলই অতীত। টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না। প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। উত্তরের নদী নিয়ে কিছুক্ষণ পরে থাকছে প্রতিবেদন। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজনৈতিক দলগুলোর ঐক্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এসব প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনার পুরোটাই নির্ভর অন্তর্বর্তী সরকারের দক্ষতার উপর। এই প্রস্তাব বাস্তবায়নে যতটা না চাপ বোধ করবে রাজনৈতিক দলগুলো, তা সহজ হবে জনমানুষকে সম্পৃক্ত করতে পারবে। দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের মতো করে প্রতিটি পক্ষকে এক থাকার পরামর্শ দেন তারা। বিস্তারিত আছার লিমনের প্রতিবেদনে। গণমানুষের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার পালিয়ে যাবার এই ছবি তৈরি করেছে সব খাতে ব্যাপক সংস্কারের আকাঙ্ক্ষা। সংস্কার কমিশনগুলো এই মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, কোন খাতে কতটা সংস্কারের প্রস্তাব করবেন, এ নিয়ে গেল 5 মাস ধরে ছিল আলোচনা। অবশেষে সরকারের হাতে 4টি কমিশনেরই সুপারিশ প্রস্তাব। সংসদে একদলীয় শাসন যাতে আর প্রতিষ্ঠা না হয়, একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারে যাতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে ওঠেন, সব বয়সের, সব মত আর পথের মানুষ যাতে সংসদে স্থান পান, রাষ্ট্রপতি পদ যাতে আলংকারিক না হয়ে আক্ষরিক হয়, মানুষের অধিকার যাতে আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়, এসব নিয়ে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তা নিয়ে এখন আলোচনা সব মহলে। এই অনুযায়ী বাস্তবায়নের পথে সংস্কার কমিশনেরই সদস্যের কাছে প্রশ্ন ছিল, সরকারের কাছে জমা পড়ার পর এসব প্রস্তাব আসলে কোন পথে এগোবে? সরকার যেটা করবে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবে এবং এক জায়গা হওয়ার জন্য সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। অবশ্য সংস্কার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন, এই প্রস্তাবের যেমন অনেক বিষয় অনেক প্রাসঙ্গিক, তেমন অনেক বিষয় কেতাবি। ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় উচ্চকক্ষে এলিটদের নেওয়া হয়, যারা শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞানী, যাদের বিভিন্ন ইয়েতে ডিসিপ্লিনে যাদের যথেষ্ট ভূমিকা আছে, তাদেরকে নেওয়া হয়, তাদের জ্ঞান বুদ্ধি গরিমাকে প্রাধান্য দিয়ে। কিন্তু এখানে তো তাদেরই নেওয়া হচ্ছে যারা রাজনৈতিক অ্যাফিলিয়েশন যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। ধরেন আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এছাড়া আরও অনেকগুলো আছে। দুদকের ক্ষেত্রে আছে ধরেন আমলাতন্ত্র নির্ভরশীলতা কমানো, আবার
নির্বাচন সংক্রান্ত আছে, নির্বাচনকে আরো বেশি গণতান্ত্রিক করা যায় কিভাবে, পুলিশের ক্ষেত্রে আছে পুলিশকে আরো বেশি গণমুখী করা যায় কিভাবে, তো এইগুলোর চিন্তা চেতনা কিন্তু রিলেভেন্ট এবং এগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে চেয়ে আসছি। বিশ্লেষকরা এটাই বলছেন, সংস্কারের এসব প্রস্তাব আসলে নতুন কিছু নয়। সংস্কার নিয়ে সরকারি ও বেসরকারিভাবে বহুবারই আলোচনা ও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতার পালাবদলে রাজনৈতিক সরকারগুলো তার বাস্তবায়ন করেনি এবং গণঅভ্যুত্থানের 5 মাসের মাথায় সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর যে দূরত্ব দেখা যাচ্ছে, সে অবস্থায় সরকারের পক্ষ থেকে যে ঐক্যমত্য কমিশনের কথা বলা হচ্ছে, তাতে কতটা রাজনৈতিক পক্ষগুলো একমত হবেন তা নিয়েও সন্দেহ ও শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আসলে সংস্কার স্বপ্নের ভবিষ্যৎ কি? আপনার যে সংস্কারের প্রস্তাব আপনি দিয়েছেন, এই সংস্কার ঢাকা শহরে যদি সীমাবদ্ধ থাকে অথবা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে তার রাজনৈতিক দলের উপরে চাপ পড়বে না। এগুলো যদি পাবলিকের কাছ থেকে ডিমান্ড আসে এবং পাবলিক যদি সেই ডিমান্ডটাকে ওন করে, তখন রাজনৈতিক দল বাধ্য হবে পাবলিকের ডিমান্ড ফুলফিল করার জন্য। বাস্তবায়ন না করলে তো আমরা যে কারণে আমাদের এই প্রবলেমগুলো আসলো, সেই প্রবলেমগুলো তো থেকেই যাচ্ছে আমাদের দেশে। এই 24-এ যে ঘটনা ঘটেছে, এটা তো পুনরাবৃত্তি আমরা কেউ দেখতে চাই না। এটা মানুষের আকাঙ্ক্ষা, আমরা তো মানুষের কাছ থেকেই তুলে নিয়ে এসেছি। মানুষের আকাঙ্ক্ষা যে একটা সংস্কার হোক, একটা পরিবর্তন হোক, রাজনৈতিক দল, সমাজ এবং সব কিছু মিলায়। রাজনীতি বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের স্বার্থে সব পক্ষগুলোর একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। কিন্তু স্বাধীনতার 54 বছরে যেভাবে নানা ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের সংকট দেখা গেছে, তাতে সংস্কার কমিশনের এই সদস্যের প্রত্যাশা কতটা পূরণ হবে তার জন্য অপেক্ষা করতে হবে। ঐক্যমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারে তার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় স্বচ্ছ কাচের কক্ষে রাখা, তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকৃতি জানালে জরুরি কল সার্ভিস রাখা, রাতে তল্লাশির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রতিনিধি রাখার সুপারিশ সহ 22টি আইনের পরিমার্জন ও সংশোধন সহ 15 ক্ষেত্রে 110 সুপারিশ দিয়েছে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামিকে না রাখার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। কোনোটি এলোপাথারি, কোনোটি নিখুঁত নিশানার, যেন মৃত্যু নিশ্চিত করাই প্রধান মিশন। অর্ধশত বছর পার করা এই লাল সবুজ ভূমির এমন নির্মমতার সাক্ষী গত জুলাই আগস্ট। অভিযোগের তীর স্বাধীনতার যুদ্ধে দেশের হয়ে প্রাণ হারানো প্রায় 1250 শহীদের এই বাহিনীটির প্রতি। কিন্তু যাদের লক্ষ্য শৃঙ্খলা রক্ষা করে জানমালের নিরাপত্তা, তারা কেন এমন আগ্রাসী ভূমিকায়? এমন প্রশ্নের প্রেক্ষিতে 24-এর অভ্যুত্থানের পর শুধু সাধারণ মানুষই নয়, শৃঙ্খলার দায়িত্বে থাকা দলটির মধ্যেই দাবি ওঠে পুলিশ সংস্কারের। এর জন্য গত বছরের 3 অক্টোবর সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বে গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে দেয়া নানা গুরুত্বপূর্ণ সংস্কার উঠে আসে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে। বাহিনী সংস্কারের জন্য 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে সংস্কার কমিশন। সুপারিশমালা বিশ্লেষণ করে দেখা যায় 15 ক্ষেত্রে মোট 110টি সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, এছাড়া এ সংস্থার সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়। এতে কেউ বিশৃঙ্খলা করলে ছত্রভঙ্গ করার ধাপগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক বল প্রয়োগে নির্ধারিত নীতিমালা অনুসরণ করার প্রস্তাব করা হয়। আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় স্বচ্ছ কাচের কক্ষ রাখা, তল্লাশির সময় কোনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে একটি জরুরি কল সার্ভিস চালু রাখা, রাতে তল্লাশির সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় সরকারের প্রতিনিধি অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। অজ্ঞাতনামা আসামি দেয়াকে অপচর্চা হিসেবে উল্লেখ করা হয়েছে সুপারিশে। পুলিশের দুর্নীতি প্রতিরোধে বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়। এতে জিডি গ্রহণ প্রত্যাখ্যান করলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করারও সুপারিশ দেওয়া হয় পুলিশ সংস্কার কমিশনের। পুলিশ সংস্কারের জন্য সুপারিশ তৈরি করতে সাধারণ মানুষের মত নিয়েছিল কমিশনটি। সেই সমীক্ষায় অংশ নিয়ে 88.7% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উপর জোর দিয়েছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া সহ ৪৭টি সুপারিশ জমা দেওয়া হয়েছে সংস্কার কমিশন। অবৈধ আয়কে বৈধতা দানের রাষ্ট্রীয় চর্চা স্থায়ীভাবে বন্ধ করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধি সহ সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, পাঠ্য বইয়ে সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশের উপাদান অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। দেশের সব খাতেই দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে অনুসন্ধান করে থাকে দুর্নীতি দমন কমিশন, কিন্তু গঠনের পর থেকেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি দুদক। এমন প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩ মাস পর বুধবার সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন, যেখানে ৪৭টি সুপারিশ করা হয়েছে। মাননীয় সদস্য, স্বৈরাচার সরকারের সময় বাজেটে বারবার কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতো, যা দুর্নীতিকে উৎসাহ দিয়েছে বছরের পর বছর। দুদক সংস্কার কমিশন সেই কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করা, রাজনৈতিক ও নির্বাচনী শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা, দেশে ও বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশকে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর বাস্তবায়ন করা, ন্যূনতম একজন নারী সহ দুদক কমিশনারের সংখ্যা ৩ থেকে 5-এ উন্নীত করা, দুদক কমিশনারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছরের নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া দীর্ঘসূত্রতা এড়ানো এবং অভিযোগ ব্যবস্থাপনাকে গতিশীল করার উদ্যোগ নেয়া, দুদকের মহাপরিচালকের সংখ্যা 8 থেকে 12-তে উন্নীত করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারের সোপর্দ করা এবং পাঠ্যক্রমের নৈতিকতা, সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে যুগোপযোগী শিক্ষার্থী বান্ধব উপাদানের অন্তর্ভুক্তি করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। আমাদের জাতীয় প্রেক্ষিতের বিবেচনায় অবশ্যই মূলত প্রতিবেদনটি রচিত হয়েছে, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দেশে চর্চা করা সম্ভব এবং প্রয়োজনীয়। একটি কার্যকর দুদক গড়ে তুলতে রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দুদক সংস্কার কমিশনের। আনুষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। বিকেলে 2 ধাপে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে সরকারের সাথে আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্রের তারিখ দ্রুততম সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। রাতে বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সময়সীমা বেঁধে দেয়া হলেও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ করে এর তীব্র নিন্দা জানায় বৈষম্য বিরোধী আন্দোলন। জানান, দলগুলোর সাথে আলোচনার পরেও ঘোষণা দিতে গড়িমসি করলে ছাত্র জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে। সব রাজনৈতিক দলের আচরণ ভালো হলে এই উদ্যোগ আরও আগে হতো বলে মন্তব্য করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঐকমত্যের ভিত্তিতে যেহেতু সবাই এক টেবিলে এসেছে, তাই দ্রুততম সময়ে ঘোষণাপত্র আসবে বলে আশাবাদ জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রক্লেমেশনে রাখতে হবে। পাশাপাশি এই প্রক্লেমেশন যেন অনাগত সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। অন্যান্য দলকে আমরা এক্ষেত্রে আহ্বান জানাবো, ছাত্ররা যেভাবে অতীতে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, আগামীতেও যুদ্ধতেও আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের লড়াইয়ে আপনাদের অংশীদার করবেন। প্রবাহ শুকিয়ে খরস্রোতা নদী তিস্তা এখন শুধুই বালুচর। অভিন্ন এই নদীর ভারতের অংশে বাঁধ নির্মাণ ও একতরফা পানি প্রত্যাহারের ফলে উত্তরের জীবনরেখা তিস্তার এখন মরণদশা। এছাড়া এর প্রভাবে উত্তরের বড় নদ নদীগুলো পানিশূন্য হওয়ায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। চর জেগে নদী রূপ নিচ্ছে ফসলি মাঠে। এমন অবস্থায় দখল, দূষণ রোধ আর ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা আদায় না করা গেলে নেমে আসতে পারে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান।
উত্তরের তিস্তার সঙ্গে ব্রহ্মপুত্রের মেলবন্ধন কুড়িগ্রামের চিলমারিতে, তবে কালের বিবর্তনে তাদের প্রেমে ভাটা পড়েছে। গাইবান্ধার ঘাঘট, কুড়িগ্রামের দুধকুমর, লালমনিরহাটের ধরলা, সবাই যেন হারিয়েছে তাদের স্রোতের সঙ্গীত। মাহিগঞ্জে ইছামতির অভিমানী মুখ আর করতোয়ার সঙ্গ ছেড়ে যাওয়া যেন উত্তরের নদীগুলোর এক করুণ গল্প। এক সময়ের খরস্রোতা তিস্তা এখন ফসলের মাঠ, মৌসুমী শস্যে ভরে গেছে নদীর বুক, তাই নদীর জৌলুস এখন কেবলই অতীত। এদিকে পঞ্চগড়ের মহানন্দা নদী ধুকে ধুকে বেঁচে আছে। সৈয়দপুরের সর্বমঙ্গলা নদীর অবস্থা আরও করুণ। নদী গবেষকরা সর্বমঙ্গলার নাম দিয়েছেন পৃথিবীর সরুতম নদী। সর্বমঙ্গলার কপালে আজ যেন যত অমঙ্গল। অভিন্ন নদীতে বাদ দিয়ে ভারতের পানি আটকে রাখার পাশাপাশি দেশীয় দখল, দূষণ আর রাষ্ট্রীয় অবহেলায় সব নদী আজ মৃতপ্রায়। কোথাও দখল, দূষণ, আবার কোথাও নদীকে খাল বানিয়ে দেয়া হয়েছে লিজ। উজান থেকে পলিয়ে এসে ভরাট হয়ে গিয়েছে, যার জন্য নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই কারণেই নদীর বেড উঁচু হয়েই আমাদের বন্যাগুলো অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে দুই কূল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমর এগুলো খনন করা এখন আমাদের ইস্যু হয়ে গেছে। করতোয়া এগুলো খনন করলে আমরা এই বন্যার প্রকোপ থেকে অনেকটা মুক্ত পাবো। পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যানে রংপুর বিভাগে 277টি নদীর নাম রয়েছে। সরেজমিনে দেখা যায় দিনাজপুর ও পঞ্চগড়ের প্রায় 40টি নদী এখন পানিশূন্য। নীলফামারীর বড় নদীগুলো এখন মৃত। একইভাবে লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও রংপুরের নদ নদীর অবস্থাও সংকটাপন্ন। তাহলে নদী ও প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার যে নিবিড় সম্পর্ক, তার ভবিষ্যৎ কি? তিস্তাতে একটা নদী না, তিস্তাতে একটা সিস্টেম। তিস্তার সাথে অনেকগুলো শাখা নদী, উপনদী বা বিল জড়িত ছিল। তো টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না যে ওটা নদী কোথায় ছিল। হয়তো বর্ষার সময় একটু পানি আসে। তো এটা তো এই অঞ্চলে ভোগাবে এবং এটা মানে কমবে না, বরঞ্চ প্রত্যেক বছর কিউমুলেটিভ হারে এই টেম্পারেচারটা বাড়তে থাকবে। মৃতপ্রায় নদীতে প্রতিনিয়ত জাগছে চর। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার 115 কিলোমিটার দীর্ঘ তিস্তার বুকে বছরে অন্তত 100 চরে হচ্ছে মৌসুমী চাষাবাদ। কৃষি বিভাগের হিসেবে 115 কিলোমিটার তিস্তার বুকে এখন চর জমির সংখ্যা প্রায় 90,000 হেক্টর। তিস্তা নদী শুষ্ক মৌসুমে ছিল 1 কিলোমিটার, বর্ষায় ছিল 2 কিলোমিটার। এখন যে কোথাও 10 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার প্রস্তে হয়েছে, এটা তো দুই পার ভেঙে ভেঙে হয়েছে। ফলে প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। আমাদের এই রূপালী চর, সবুজ শস্য, এই কথা ভেবে আমাদের স্বস্তির ঢেকুর তোলার বদলে আমাদের ভাবতে হবে যে কতখানি ভাঙছে, কতখানি উৎপাদনের ভেতর দিয়ে নদীর ক্ষতি হচ্ছে। রংপুর বিভাগের জীবনরেখা তিস্তা তো বটেই, উত্তরের শতাধিকেরও বেশি ছোট বড় নদ নদী এখন পানিশূন্য। নদী নয়, যেন পড়ে আছে স্রোতস্বিনীর কঙ্কাল। যে জলে জীবন চলে, সে জলহীন নদী যেন উত্তরের পানিকেন্দ্রিক অর্থনীতিকে দিয়েছে অখণ্ড অবসর। রাষ্ট্রীয় আর নাগরিকদের যৌথ প্রচেষ্টায় এসব নদ নদী রক্ষা করা না গেলে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় খেসারত যে এই অঞ্চলের মানুষকেই দিতে হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। মোকাররম হোসাইন, এখন রংপুর। মাঘের 2 তারিখ আজ পঞ্চগড়ে শীতের প্রকোপ। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডা বাতাস। নওগাঁয়েও শীতের তীব্রতা, কুয়াশায় ঢেকে থাকা সকালের সূর্য। শীতের প্রকোপে বিপাকে শ্রমজীবীরা। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান এবং নওগাঁ শহরের বক্তারপুর মোড় থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ে লুৎফরের কাছে। লুৎফর, আপনার কাছে জানতে চাই পঞ্চগড়ে কেমন শীত অনুভূত হচ্ছে? ঘন কুয়াশায় যানবাহন চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা? রাত্রি মাঘের শুরু থেকেই কিন্তু প্রান্তিক জেলা পঞ্চগড়ে শীতের যে তীব্রতা সেটিকে অনেকাংশেই বেড়ে গেছে। ঘন কুয়াশা, তার পাশাপাশি উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে উত্তরের এই জনজীবনে কিন্তু দুর্ভোগ নেমে এসেছে। আমরা দেখেছি পৌষের শেষ ভাগে কিন্তু দিনে সূর্যের দেখা মিললেও গত কয়েকদিনের যে চিত্র আমরা দেখছি যে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। এবং তাপমাত্রার কথা যদি বলি, গতকাল পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনো অংশেই কমেনি এবং প্রচন্ড ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পথঘাট। এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু যানবাহনগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং তারা কিন্তু বলছেন যে তাদের যে সময় সেটিও কিন্তু বেশি যাচ্ছে, বিশেষ করে দূরপাল্লার যে সকল যানবাহন রয়েছে। তার পাশাপাশি কিন্তু দুর্ঘটনাও ঘটছে।
আর এর পাশাপাশি জানিয়ে রাখি যে আসলে শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে দিন আনেন দিন খানে এই শ্রেণীর শ্রমজীবী মানুষেরা দুর্ভোগে পড়েছেন। পঞ্চগড়ের পাথর এবং বালি শ্রমিক যারা রয়েছেন তাদের কষ্টটা সবচেয়ে বেশি, কারণ তারা নদীতে নেমে পাথর এবং বালি সংগ্রহ করে থাকেন। তবে ঘন কুয়াশার কারণে তারা কিন্তু নদীতে নেমে বালি এবং পাথর সংগ্রহ করতে পারছেন না। তারা কিন্তু নদীর পাড়ে অল্প কয়েকজন শ্রমিক এসে বসে পড়েছেন এবং এই সময়টি এলেই কিন্তু পঞ্চগড়ের বালি পাথর শ্রমিক সহ অনেক শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়েন, কারণ পঞ্চগড়ে কিন্তু ভারী শিল্প প্রতিষ্ঠান নেই। এই কারণেই বেশিরভাগ যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু কৃষি শ্রমিক। তারা কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় গিয়ে তারা কাজ করে থাকেন। তবে এই সময় তারা খুব কষ্টে পড়েন। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন এই মাসে আরো শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর পঞ্চগড়ের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু শীতে কষ্ট করছে প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে। আজ এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা রয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের শান্তি চিত্র। এবার যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, আপনার কাছে জানতে চাই তীব্র শীতে নিম্ন আয়ের মানুষদের কি পরিস্থিতি, এবং একই সাথে জানতে চাই আজ নওগাঁয় কত ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে? রাত্রি গত 2 দিন থেকে উত্তরের জেলা নওগাঁ শীতের তীব্রতা বেড়েছে বলা যায়, যে তার সাথে যোগ হয়েছে আসলে এই যে শৈত্যপ্রবাহ, তাই হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা আরেক ধাপ বেড়েছে বলা যায়। আর সকালের কিছুটা কুয়াশা রয়েছে, আর এই কুয়াশার কারণে আসলে সকালের সূর্য ঢাকা পড়েছে। দেখা যাচ্ছে যে 12টার পর গত 2 দিন থেকে সূর্যের দেখা মেলেও একেবারে নিরুত্তাপ। আর এই প্রচন্ড শীতের কারণে যারা নিম্ন আয়ের মানুষ বা শ্রমজীবী রয়েছেন এবং ছিন্নমূল মানুষ রয়েছেন তারা অনেকটাই আসলে কষ্টের মধ্যে পড়েছেন। মোট কথায় বলা যায় যে এই শীতের কারণে এই উত্তরের জনপদ একেবারে বিপর্যস্ত অবস্থা পড়েছে। আর তাপমাত্রার কথা যদি বলি, যে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রার পারদ ওঠানামা করছে। আর এই প্রচন্ড শীতের কারণে যারা শিশু এবং বয়স্ক মানুষ রয়েছে তারা অনেকটা কষ্টের মধ্যে পড়েছে। এবং দেখা যাচ্ছে যে শীতজনিত যেসব রোগ রয়েছে এইসব রোগের প্রাদুর্ভাব অনেকটা বেড়েছে এবং শিশু বয়স্ক যারা রয়েছে তারা আসলে সকালে ঘর থেকে তারা বেরোতে পারছে না। আরেকটা বিষয়টা যদি বলি, যে যারা শ্রমজীবী আয়ের মানুষ রয়েছেন, যেহেতু দিনের কর্মঘণ্টা কমে এসেছে যার কারণে তাদের আয়ের পরিমাণ অনেকটা কমে এসেছে এবং এই কুয়াশার কারণে সকালে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে এবং তারা সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না বলা যায়। আর যেহেতু উত্তরের জেলায় এই নওগাঁয় এখন আসলে ইরিগুড়ো মৌসুমের প্রস্তুতি চলছে, জমি চাষাবাদ করতে হচ্ছে, কৃষকরা যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা সকালে আসলে জমিতে নামতে পারছে না, কারণ প্রচন্ড এই ঠান্ডার কারণে যেহেতু কাদা পানিতে কাজ করতে তাদের অনেক অসুবিধা হচ্ছে। হাত পা আসলে ভেঙে আছে। সকালে আমরা দেখেছি যে কুয়াশা আসলে নিম্নচাপের মতো ঝরে ঝরে পড়ছে, এই মানে অনেকটা কষ্ট বেড়েছে এই প্রচন্ড শীতের কারণে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে শীত নিবারণের জন্য শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, যা যথেষ্ট নয়। তবে বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন তারাও এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে শীত নিয়ে সবশেষ। পঞ্চগড় এবং নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। বিশ্ববাজারে চাহিদার জন্য সফট শেল কাঁকড়া চাষ বাড়ছে সাতক্ষীরায়। প্রাকৃতিক উৎসের পাশাপাশি জেলায় গড়ে উঠেছে 365টি খামার। কোভিডের ধকল কাটিয়ে ফের ফ্রোজেন সফট শেল কাঁকড়ার রপ্তানি বাড়ছে ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে। গেল বছর $8,22,000 আয় হয়েছে। হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন করে খামারে সরবরাহ করা গেলে চাষ বাড়বে বলছে সংশ্লিষ্টরা। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। বিদেশে চাহিদা থাকায় 80-র দশকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ব্যাপক হারে শুরু হয় বাগদা চিংড়ির চাষ। সে সময় থেকেই চিংড়ির পাশাপাশি সীমিত পরিসরে কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো। তবে নানা কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমতে শুরু করে চিংড়ির। বিকল্প হিসেবে 2014 সালে সাতক্ষীরার একটি খামারে প্রথম প্লাস্টিকের খাঁচা পদ্ধতিতে সফট শেল কাঁকড়ার চাষ শুরু হয়।
শুরুতে চাহিদা কম থাকলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই জাতের কাঁকড়ার চাহিদা বেড়েছে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে কাঁকড়া চাষের সুযোগ থাকায় প্রতি বছরই বাণিজ্যিক এই খামারের সংখ্যাও বাড়ছে। বর্তমানে জেলার ৩৬৫টি খামারে চাষ করা হচ্ছে, যেখান থেকে গেল বছর $8,22,000 বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোটা তাজাকরণ ও সফটশেল কাঁকড়ার বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে, যা ফ্রোজেন অবস্থায় রপ্তানি করা হয়। মূলত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ এবং সিঙ্গাপুরে কাঁকড়া রপ্তানি হচ্ছে বেশি। আমাদের কোম্পানিতে পাঠানো হয়, সেখান থেকে আরও তারা বিদেশে বিক্রয় করে। এখান থেকে আছে চীন, জাপান, থাইল্যান্ড, অনেক দেশে আরও এখান থেকে আমাদের সফটশেল কাঁকড়া পাঠানো হয়। বাংলাদেশে 15 প্রজাতির কাঁকড়া রয়েছে। এর মধ্যে শিলা কাঁকড়া চাষ করা হয়, যার পোনা ও ক্রাবলেট বা ছোট কাঁকড়া সংগ্রহ করতে হয় প্রাকৃতিক উৎস সুন্দরবন থেকে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে প্রতি বছর 5 মাসের বেশি সময় সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকে। সে সময় উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েন খামারিরা। সুন্দরবনের উপর চাপ কমাতে কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু করা হয়েছে কাঁকড়ার হ্যাচারি, যেখান থেকে প্রাকৃতিক নিয়মে উৎপাদন করা হচ্ছে কাঁকড়ার পোনা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন খামারে। বন্ধের সময় আমরা এখান থেকে কাঁকড়ার বাচ্চা নিয়ে, ক্রাবলেট নিয়ে আমরা পুকুরে নার্সিং করে সেখান থেকেও আমাদের চাহিদা মেটানোর একটা প্রয়োজন আমাদের একটা মিটতেছে এখান থেকে। আমরা 6 মাসের জন্যই এই পিছায় যাচ্ছি, শুধুমাত্র এই কাঁকড়া না ধরা, মানে আমরা ছোট কাঁকড়া পাচ্ছি না। সরকারি বেসরকারিভাবে হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে। তাতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তেমনি খামারের সংখ্যা, কাঁকড়ার উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। কাঁকড়ার যে ক্রাফট সিড, সেটা এখন অধিকাংশটাই তারা নেচার থেকে, সুন্দরবন থেকে কালেকশন করে, কিন্তু গভর্নমেন্ট এর পাশাপাশি তার সিড উৎপাদনের জন্য কক্সবাজারে একটি হ্যাচারি স্থাপন করছে। কনভেনশনাল হ্যাচারি থেকে যে 2% তাদের বলে থাকে যে 2% তাদের সার্ভাইভাল রেট, আমরা এখানে তার থেকেও বেশি, আমাদের সার্ভাইভাল রেটটা বেশি এবং আমরা সুস্থ সবল কাঁকড়ার পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কাঁকড়া চাষ নিয়ে শুরু হয়েছে নানা প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে কাঁকড়া চাষের নতুন নতুন পদ্ধতি বের করার চেষ্টা চালাচ্ছেন প্রকল্প কর্মকর্তারা। আমরা একটা টেকনোলজি অবলম্বন করছি, সেই টেকনোলজিটা হচ্ছে যে আমরা বাঁশের একটা বক্স তৈরি করে স্পনিং বক্স হিসেবে একটা বক্সে একটা কাঁকড়া, এবং এই ন্যাচারাল ফুড দেওয়ার ফলে তারা যথেষ্ট, তারা যে প্রাকৃতিক পরিবেশে ম্যানগ্রোভ এলাকায় তারা যেরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে একই পরিবেশ তারা পুকুরের মধ্যে পাইছে। প্রোবায়োটিক ইউজ করে এটা সার্ভাইভাল রেটটা কীভাবে বাড়ানো যায়, এটার ইফেক্টটা কি আমরা ল্যাবরেটরি টেস্ট করে দেখেছি যে এটার আসলে প্রোবায়োটিকের যে ইফেক্টটা আছে সেটার আমাদের ক্রাবলেটকে বলেন জয়াকে ইমিউনি স্টিমুলেট করে দেয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 2টি ইউনিয়নে 365টি বাণিজ্যিক কাঁকড়া খামার গড়ে উঠেছে, যেখানে বছরে 2000 টন কাঁকড়া উৎপাদন হচ্ছে। এসব খামারে কর্মসংস্থান হয়েছে 10,000 মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ছাদে গড়ে উঠেছে এক অনন্য সুন্দর ফুল বাগান। এত সুন্দর বাগানের কথা এখন ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। একক প্রচেষ্টায় এই বাগান গড়ে তুলেছেন পৌরসভার মালিক আসাদুল হক। তার এই নৈপুণ্য দেখে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। সৈয়দপুর পৌরসভার মালি আসাদুল হক পৌরসভার ছাদে গড়ে তুলেছেন ফুলের বাগান, যেখানে শোভা পাচ্ছে 120 প্রকারের প্রায় 2000 ফুল গাছ। রংপুর, বগুড়া সহ বিভিন্ন জায়গা থেকে ফুলের চারা সংগ্রহ করে মনের মতো করে সাজিয়েছেন এই বাগান। নিয়মিত দুবেলা পরিচর্যা করে সাজানো এই বাগানের কথা এখন পৌরসভা সহ আশেপাশের এলাকার মানুষের মুখে মুখে। এটা আসলে দেখতে আমাদের সবাই খুব ভালো লাগে, আবার এটা দূর দূরান্ত থেকে লোকজন আসে। সামান্য বেতনে চাকরি করার পরে ও যে এত সুন্দর একটা বাগান তৈরি করছে, এটা কল্পনা অতীত। 43 বছর ধরে ফুলবাগান নিয়েই কাজ করছেন পৌরসভায় মাস্টার রোলে কাজ করা এই মালি। 300 টাকা থেকে শুরু করে তার বেতন এখন 10,000 টাকা। নিজের পকেটের টাকা দিয়েই বেশিরভাগ সময়ে ফুল গাছ সংগ্রহ ও যত্ন করে থাকেন তিনি। ফুলের যত্ন নেয়ার পদ্ধতি, সংগ্রহ করার স্থান সব যেন তার নখদর্পণে। জানালেন বাগানের প্রকারভেদ ও আগামীর পরিকল্পনার কথাও। ফুলের গাছের চারা যখন লাগানো হয়, আস্তে আস্তে যখন ফুলের গাছ বড় হয়, কলি আসে, কলি আসানো ফুলগুলো হয়, তখন দেখতে ভালো লাগে, মনটা
মানে খুশি হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রথমবার এসে অভিভূত এই ফুলবাগানে। সৌন্দর্যের জন্য বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি মালিকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন প্রশাসক। সামনের দিনগুলোতে যেন আরও ভালোভাবে এই ফুলের সমারোহ যেন প্রত্যেকের সারা বছর ব্যাপী থাকে, সেটির ব্যাপারে আমরা বাজেট বাড়ানোর চেষ্টা করব। সে যে দীর্ঘদিন যাবৎ পৌরসভায় আছে এবং যে বেতনে সে কর্মরত আছে, আমরা এটা সামনে আপগ্রেড করা যায় কিনা সে বিষয়ে অবশ্যই ভাবব। পৌরসভা সিটি কর্পোরেশনের মতো কাঠখোট্টা অফিসে এরকম একটি ফুলবাগান থাকবে, এটা প্রায় অকল্পনীয় একটা বিষয়। কিন্তু এই অকল্পনীয় বিষয়কেই বাস্তবে রূপ দিয়েছেন সৈয়দপুর পৌরসভার মালি আসাদুল হক। তার একেবারেই নিজস্ব প্রচেষ্টায় গড়ে তোলা এই ফুলবাগানের কথা এখন মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে। আসাদুলের ইচ্ছা, সৈয়দপুর পৌরসভার মতো শহরের প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদ ভরে উঠুক এরকম রঙিন ফুলে, আর সেই সাথে প্রত্যেকটি মানুষের মন হয়ে উঠুক ফুলের মতোই পবিত্র। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস। শেষ হতে যাচ্ছে দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। হতে যাচ্ছে বন্দি বিনিময়। যুক্তরাষ্ট্রের সহায়তায় কাতার মিশরের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে সম্মত হয় উভয় পক্ষ। কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। এতে আনন্দে ভাসছেন সেখানকার বাসিন্দারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় প্রাণহানির সংখ্যা যখন 46,700 ঘর ছাড়িয়েছে, ঠিক তখন এসে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় শর্তে রাজি হল হামাস ইসরায়েল। বুধবার রাতে চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই জিম্মিদের মুক্তি দেয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সহায়তা এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনার পর যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির খবর এলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে রোববার থেকে এটি বাস্তবায়নের কাজ শুরু হবে বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন খবরে নিজেদের বিজয় হিসেবে দেখছেন গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের স্বজনরা। এছাড়া খুশিতে ভাসছেন প্রিয়জন ও ঘরবাড়ি হারা অসহায় গাজাবাসীও। والله احنا فرحانين كثير انه الهم والحزن والقصف والموت اللي صار فينا انه خلص بطل، صار وقف. يتم على خير ان شاء الله. يعني هي الواحد يعني في ناس كثير فقدناها. 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঠিক আগে হওয়া এই চুক্তির আওতায় প্রথম পর্যায়ে হামাস ইসরায়েল বন্দি বিনিময় করবে বলে আশা করা হচ্ছে, যেখানে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে আভাস মিলছে। আর প্রথম পর্যায়ে 94 জনের মধ্যে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে পারে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। Actually, we don't know their conditions. We are hoping they are good and well, and we'll see them soon as possible, alive and healthy with their families. এছাড়া গাজায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভ্রমণের অনুমতি দেবে ইসরায়েল। প্রথম পর্যায়ের শুরুর 7 দিন পর ইসরায়েল মিশরের সাথে রাফা ক্রসিংও খুলে দেবে। এছাড়া মিশরের সাথে গাজার ফিলাডেলফিয়া করিডোর থেকে সরে আসতে শুরু করবে ইসরায়েলি বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। মধ্যপ্রাচ্যে উটের দৌড় প্রতিযোগিতা বা উটের জকের কথা কম বেশি সবারই জানা। তবে তপ্ত মরুর বুক কিংবা কনকনে শীতে কিভাবে বেড়ে উঠছে মরুর জাহাজ খ্যাত এ প্রাণী, সে গল্প অনেকেরই অজানা, যার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের সচ্ছলতা এবং দেশের অর্থনীতির চাকা সচলে বিদেশে পাড়ি জমানো অনেক বাংলাদেশিদের গল্প। আমিরাত থেকে রেমিটেন্স যোদ্ধাদের বেদুইন জীবনযাপনের বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। শহর থেকে দূরে দিগন্ত বিস্তৃত মরুভূমি, একটু ভেতরে যেতেই দেখা মিলবে ক্যারাবান সরাইয়ের মতো বসতি, যা মূলত স্থানীয়দের খামার বাড়ি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা, রাসাল খাইমা, আলাইন ও হুজাইরা অঞ্চলের ধুধু মরু এলাকায় রয়েছে এমন অসংখ্য খামার বাড়ি।
লালন পালন করা গৃহপালিত বিভিন্ন পশু পাখির মধ্যে যেখানে নজর কাটছে মরুর জাহাজ খ্যাত প্রাণী উট। মরুর উত্তাপ কিংবা কনকনে শীতের মধ্যে নির্জন এলাকায় উট দেখভালে নিয়োজিত সবচেয়ে বেশি শ্রমিকই এশিয়ার, যে তালিকায় রয়েছেন অসংখ্য বাংলাদেশি। এমনই এক উট খামারে কাজ করেন সিলেট কানাইঘাটের রিজওয়ান। ভোর 4টায় শুরু হয় দিনের কর্মব্যস্ততা, মাস শেষে বেতন আসে 1200 দিরহাম। অন্য আরেক খামারে আছেন কক্সবাজারের উখিয়া উপজেলার আব্দুর রহমান সহ বিভিন্ন দেশের আরো 13 জন প্রবাসী। 12টার সময় আমাদের খাওয়া শেষ হয়, 12টার সময় খাওয়া শেষ হয়, বাদে 1 ঘন্টা যায় গোসল খানা বানাইলায়, আর 1 ঘন্টা পরে ঘুমাইলে, আবার 2টা থেকে আবার খাওয়া আরম্ভ। 2 কেজি মানে বাংলাতে বলে 2 কেজি কানা দন লাগে, এটি বাংলাদেশে বলে ঘাস, এই দেশে বলে জেট। মৌসুম ভেদে উটের যত্নে আসে বৈচিত্র্য। বড় উটের জন্য বিশাল বেষ্টনী আর শাবকের জন্য থাকে বাড়তি সতর্কতা। রাখা হয় আলাদা খোয়ার, কাজের সময়েও থাকে পার্থক্য। তবে ধরাবাধা নেই শ্রমঘণ্টা, সূর্যোদয় থেকে অস্ত, কখনো বা দিন পেরিয়ে গভীর রাত। যে কোনো বৈরী পরিস্থিতিতেও মরু অঞ্চলে জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয় এসব বেদুইনদের। পরিবার পরিজন রেখে মরুর বুকে হাজারো কষ্টের মধ্যেও ধীরে ধীরে উটের সঙ্গে মায়ার বন্ধন গড়ে উঠেছে প্রবাসীদের। কাজের ফাঁকে উটের পিঠে ছড়ে ঘুরে বেড়ান মরুর প্রান্তর। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এবার খেলার খবর। ক্রিকেট বোর্ডের স্বৈরাচারী সরকারের মতোই প্রভাব খাটানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। গণতন্ত্র নিয়ে বিসিবিতে চলা অস্থিরতার কড়া সমালোচনা করে দ্রুতই সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। রেদওয়ান শাওনের প্রতিবেদন। সংস্কার নাকি আধিপত্য, দেশের ক্রিকেটটা যেন ঝুলে আছে দুই প্রান্তের মাঝপথে। একের পর এক বিতর্কিত কাণ্ড। পারিশ্রমিক না পেয়ে বিপিএল এর মাঝপথেই দেশি ক্রিকেটারদের প্রতিবাদ। যেন উত্তাল প্রশান্ত মহাসাগরে দিশেহারা নতুন বাংলাদেশের ক্রিকেট বোর্ড। গণমাধ্যমে সপ্তাহখানেক আগেই বোর্ড সভাপতি ফারুক আহমেদের দিকে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেই দফায় পরিচালকের পদ ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এই বোর্ড কর্তা। তবে বদলেছে দৃশ্যপট। অভিযোগের আঙ্গুল এখন ফাহিমের দিকে। অভিজ্ঞ এই পরিচালকের পদত্যাগের দাবি উঠেছে ঢাকার ৭৬টি ক্লাব সংগঠকের মুখে। উনি নির্বাচিত বোর্ড পরিচালক না, উনি ইললিগাল ভাবে বাংলাদেশ ক্রিকেটে আসছে। ইজ ইনলিগাল পারসন। আমরা কোনো বোর্ডের আন্ডারে থাকবো না যেখানে ইনলিগাল পারসন আছে। ঘটনার শুরু বিসিবির গঠনতন্ত্রে সংস্কার নিয়ে, যে কমিটির দায়িত্বে আছেন নাজমুল আবেদিন ফাহিম। কমিটির খসড়া প্রস্তাব, ঢাকার ক্লাব কোটায় আসা পরিচালকের সংখ্যা 12 থেকে কমিয়ে আনা হবে 4 জনে, আর কাউন্সিলরের সংখ্যা ৭৬ জন থেকে কমিয়ে করা হবে 30 জন। অর্থাৎ নতুন এই সংস্কারে কমানো হবে ঢাকা ভিত্তিক ক্রিকেট ক্লাবের কর্তৃত্ব, আর ক্রিকেট বোর্ডে বাড়বে সরকারের আধিপত্য। বিসিবির এমন প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিগত সরকারের পথ ধরেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ দেশের এই কিংবদন্তি ফুটবলারের। দেশের আগে যদি আপনার নিজের স্বার্থকে প্রাধান্য দেন, সেই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কখনো উন্নত করতে পারে না। আপনাকে ব্যক্তির স্বার্থের চেয়ে আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমরা প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ মুক্ত রাখতে চাই, রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই। সেখানে সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে এতজন সরকারের পক্ষ থেকে থাকবে, তার মানে কি? তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা তারা করছে না। তার মানে গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে দলীয়করণ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এসেও কিন্তু তারা সেই কাজটিই করছে। এখন এটা কি তাদের বুঝার ভুল, নাকি তারা জেনে বুঝে এই কাজটি করছে? এটি আমি সময়ের উপরে ছেড়ে দিব। বিসিবিতে ছড়িয়ে পড়া অন্তর্কোন্দলে যেন হারাতে বসেছে দেশের ক্রিকেটের স্বকীয়তা। আধিপত্য বিস্তারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুক দেশের ক্রিকেট বোর্ড, চাওয়াটা কোটি ক্রিকেট প্রেমীর। রেদওয়ান শাওন, এখন ঢাকা। ঢাকা সিলেটের পর এবার চট্টগ্রামে গড়াতে যাচ্ছে বিপিএল। প্রথম ম্যাচ মাঠে নামবে
ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। সিলেট পর্ব শেষ করে বিপিএল এবার বন্দরনগরী চট্টগ্রামে। ব্যাটিং উইকেট হলেও সিলেটের চেয়ে বড় বাউন্ডারি থাকছে সাগরিকায়, তাই তুলনামূলকভাবে চ্যালেঞ্জ থাকতে পারে ব্যাটারদের জন্য। ট্রু উইকেট যেটা বলা যায় যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে। আর বাউন্ডারি যতটুকু আমি জানি যে 70 সোজা 70 আর সাইডে 67 যতটুকু আমি শুনেছি। সো এটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে। রংপুরের সাথে নাটকীয় হারে পয়েন্টস টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে থাকা ফরচুন বরিশাল এখন 3-এ। লম্বা বিরতির পর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের ধারায় ফেরার অপেক্ষায় তামিম ইকবালের দল। আর লিটন দাস তানজিদ তামিমদের সামনে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা। লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো করছি, বোলিংয়ের দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা যদি সেম প্ল্যানেই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। রংপুর রাইডার্সের জয়রথে বাধা হতে পারত খুলনা, তবে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগার্সরা। অন্যদিকে হ্যাটট্রিক জয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং কিংস। খুলনার সামনে এবার কিংসদের থামানোর চ্যালেঞ্জ। কম্বাইন্ডলি ভালো ক্রিকেট খেলছি, বাট সিলি মিস্টেকে আমরা হয়তো ম্যাচগুলো মিস করেছি। হ্যাঁ, যদি সবাই একসাথে যদি পারফর্ম করে ইট লুকস গুড অ্যান্ড আমার মনে হয় এখান থেকে সবাই বেরিয়ে। রংপুর রাইডার্স হর্স পাওয়ারে এগিয়ে গেলেও কাগজে কলমে এখনো বাকি 6 দলেরই সুযোগ আছে টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নেওয়ার। তাই বিপিএল এর চট্টগ্রাম পর্ব আরও জমে ওঠার অপেক্ষায়। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য। সব পক্ষকে এক থাকার পরামর্শ। সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। রাজনৈতিক অ্যাফিলিয়েশন যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। আসামিকে জিজ্ঞাসাবাদে কাচের কক্ষে রাখা সহ 110 সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের। অজ্ঞাতনামা আসামি দেয়া অপচর্চা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ। আলোচনা শেষে দ্রুত সরকারকে তারিখ জানানোর আহ্বান বৈষম্য বিরোধীদের। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লামেশনে রাখতে হবে। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হামাস ইসরায়েল। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।